হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। চরিত্রহীন উপন্যাসের ৩১তম পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। এবার কলকাতায় আসিয়া অবধি সতীশ বাসার বাহির হইলেই ফিরিয়া না আসা পর্যন্ত বেহারি এই ভয়ে ব্যাকুল হইয়া থাকিত, পাছে দৈবাৎ কোথাও দুজনের দেখা হইয়া যায়। সতীশ যে অত্যন্ত বদরাগী এ সংবাদ সে বাড়ির পুরাতন দাসদাসীর মুখে শুনিয়া আসিয়াছিল, এবং সাবিত্রী যত বড় গর্হিত কাজ করিয়াছে তাহাতে খুনোখুনি কাটাকাটি হয়, ইহাও তাহার এতটা বয়সে অবিদিত ছিল না। শুধু সাবিত্রী যে কোনো দিন দাসদাসী লইয়া যানবাহনে চলাফেরা করিতে পারে, এই সম্ভাবনাটাই তাহার মাথায় ঢোকে নাই। আজ চক্রবর্তীর মুখের আশ্বাস বাক্যে সে নির্ভয় হইয়া বাঁচিল। সাবিত্রীর উপরে বিষম ক্রোধ তাহার পড়িয়া গেল। সে নিরুদ্বেগে পথ চলিতে চলিতে প্রতি মুহূর্তে আশা করিতে লাগিল, হয়তো মস্ত একটা জুড়ির উপর রাজরানী বেশে এইবার সে সাবিত্রীকে দেখিতে পাইবে। সাবিত্রীকে বেহারি অত্যন্তই ভালোবাসিত। সে কি এবং কোন পথে তাহার রানী হওয়া সম্ভব, এ সকল অনাবশ্যক প্রশ্ন তাহার মনে ঠাঁই পাইত না। চিরদিনই সাবিত্রী তাহার পরম স্নেহের পরম শ্রদ্ধার পাত্রী। কি সে দুঃখী, সে তাহাদের মতো লোকের সঙ্গে এক আসনে বসিয়া দাসীবৃত্তি করে মনে করিতেও তাহার লজ্জায় সসংকোচে মাথা হেঁট হইয়া যাইত। তথাপি সেই দিন হইতে অন্তরে বড় দুঃখ, বড় যাতনা পাইয়াই বেহারি তাহার উপর রুষ্ট হইয়াছিল। কিন্তু আজ সে যেই শুনিল সাবিত্রী তাহার মনিবের পথের কণ্টক, সুখের অন্তরায় নয়, সে সর্বান্তঃকরণে বারংবার আশীর্বাদ করিতে লাগিল, সাবিত্রী সুখী হোক, নির্বিঘ্ন হোক, রাজরাজেশ্বরী হোক। হারানের জীবন মরণের লড়াই ক্রমশ যেন একটা করুণ তামাশার ব্যাপার হইয়া দাঁড়াইয়াছিল। ক্ষুধার্ত সাপের মতো মৃত্যু তাহাকে যতই অবিচ্ছিন্ন আকর্ষণে টানিতেছিল, ব্যাঙের মতো ততই সে দুই পায়ে তাহার চোয়াল আটকাইয়া ধরিয়া কোনো এক অদ্ভুত কৌশলে দিনের পর দিন মৃত্যু এড়াইয়া যাইতেছিল। বস্তুত অশেষ দুঃখময় প্রাণটা তাহার যেন কোনো মতেই শেষ হইবে না, এমনই মনে হইতেছিল। এই বিপদে সতীশ আসিয়াছিল সাহায্য করিতে, কিন্তু কিরণময়ীর স্বামী সেবা দেখিয়া বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল। সে নিজেও অনেক দেখিয়াছে, স্ত্রীলোকের স্বামীর বড় কেহ নাই, তাহাও জানিত। কিন্তু যে কারণেই হোক, কোনো মানুষ যে সমস্ত জানিয়া বুঝিয়া এত বড় পণ্ডশ্রম এমন প্রাণ ঢালিয়া করিতে পারে, তাহা তো সে কল্পনা করিতেও পারিত না। একই আশ্চর্য সেবা! প্রত্যহ সারারাত্রি একভাবে শয্যাপার্শ্বে জাগিয়া বসিয়া সমস্ত দিন একই অক্লান্ত পরিশ্রম, অথচ মুখের উপর অবসাদ বিষাদের দাগটুকু পর্যন্ত নাই। মুখ দেখিয়া বুঝিবার সাধ্য নাই কত বড় বিপদ তাহার মাথার উপর আসন্ন হইয়া রহিয়াছে। সতীশ তাহার এই বৌঠানটিকে যথার্থই জ্যেষ্ঠা ভগিনীর মতো ভালোবাসিয়াছিল। তাহার এই একান্ত উদ্বেগলেশহীন পতিসেবা দেখিয়া তাহার অত্যন্ত ব্যথার সহিত কেবলই মনে হইতেছিল, যে কারণেই হোক বৌঠানের আশা হইয়াছে স্বামী বাঁচিবেন, অতএব শেষ পর্যন্ত তাহার মনে যে কি বেদনাই বাজিবে, ইহাই কল্পনা করিয়া সে ব্যাকুল হইয়া উঠিতেছিল। এবং কি উপায়ে এই অপ্রিয় সত্য গোচর করা যায়, ইহাই তাহার অনুক্ষণ চিন্তার বিষয় হইয়া উঠিয়াছিল। এমন একদিন ছিল যখন নিজের সম্বন্ধে সতীশের ভারী বিশ্বাস ছিল। সে বুদ্ধিমান, লোকচরিত্র বুঝিতে বিশেষ অভিজ্ঞ, কিন্তু সাবিত্রীর কাছে ঘা খাইয়া অবধি এ দর্প তাহার ভাঙিয়া গিয়াছিল। সাবিত্রী তাহাকে ত্যাগ করিয়া বিপিনের কাছে চলিয়া গেল। সংসারে ইহাও যখন সম্ভব হইতে পারিল, তখনই সে টের পাইয়াছিল লোকচরিত্র সে কিছুই বুঝে না। মানুষের মনের ভিতর কি আছে না আছে তা লইয়া যার খুশি সে আলোচনা করিয়া বড়াই করুক, সে আর করিবে না। কথাটা স্মরণ করিলেও তাহার লজ্জা ও অনুশোচনার অন্ত থাকে না যে এই বুদ্ধির গর্বেই সে এই বৌঠানটির সম্বন্ধে অনেক কথা ভাবিয়াছিল এবং উপিন্দাকে শিখাইতে গিয়াছিল। আজ সকালে সতীশ ও বাড়িতে উপস্থিত হইয়া দেখিল কিরণময়ী তেমনি প্রসন্ন শান্ত উজ্জ্বল মুখে একা গৃহকর্ম করিতেছেন। 2-3 দিন শাশুড়ি আবার অসুখে পড়িয়াছেন। গত রাত্রে জ্বরটা কিছু বৃদ্ধি হওয়ায় এখনও শয্যা ত্যাগ করেন নাই। কিরণময়ীর মুখ দেখিয়া কোনো কথাই অনুমান করিবার জো ছিল না বলিয়া প্রত্যহ সতীশকে সব কথা জিজ্ঞাসা করিয়াই জানিতে হইত। আজ প্রশ্ন করিতেই তিনি কাজ হইতে মুখ তুলিয়া ক্ষণকাল চাহিয়া থাকিয়া বলিলেন, ঠাকুরপো, আর দেরি করার আবশ্যক নেই, তোমার দাদাকে একবার আসতে লেখো। সতীশ ভীত হইয়া প্রশ্ন করিল, কেন বৌঠান? কিরণময়ীর মুখের উপর দিয়া
শরতের একখণ্ড লঘু মেঘ ভাসিয়া গেল মাত্র। এ মুখের সহিত যাহার বিশেষ পরিচয় নাই, এ ছায়াটুকু তাহার নজরে পড়িবে না। একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, এইবার বোধ করি যন্ত্রণার শেষ হয়ে এসেছে, তুমি একখানা টেলিগ্রাফ করে দাও। সতীশ ক্ষণকাল নিঃশব্দে চাহিয়া থাকিয়া কহিল, আমি জানতুম বৌঠান, কিন্তু পাছে তুমি ভয় পাও তাই বলতে সাহস করিনি। কিরণময়ী সহজভাবে বলিলেন, ভয় পাবার কথা বই কি ঠাকুরপো, তার শ্বাসের লক্ষণ পরশু টের পাই, কাল রাত্রে আরও একটু বেড়েছে, এ কমবে না, তাই একবার আসতে বলছি। সতীশ এ খবর জানিত না, চমকিয়া বলিল, কই, সে তো আমি টের পাইনি, তুমিও বলনি। কিরণময়ী কহিলেন, না, ওই এত ধীরে ধীরে উঠছে যে পরের টের পাবার কথাও না। তবে আর বিশেষ ভয় নেই, কিন্তু বিপদের উপর বিপদ। দেখো ঠাকুরপো, কাল থেকে মায়ের অসুখটাও বাঁকা পথ ধরেছে। এইমাত্র দেখলুম জ্বর বেশ বেড়েছে, মাঝে মাঝে ভুলও বকছেন। বলিয়া তিনি একটু হাসিলেন, কিন্তু এ হাসি দেখিলে কান্না পায়। সতীশের চোখে জল আসিল। সে সজল কণ্ঠে আস্তে আস্তে কহিল, উপিনদা আসুন। কিরণময়ী কহিলেন, আর একটা খবর শুনবে ঠাকুরপো? সতীশ মৌন মুখে চাহিয়া রহিল। কিরণময়ী বলিলেন, পরশুদিন বিকেলে একটা উকিলের চিঠি পাই, তাতে জানা গেল বছর 2 পূর্বে উনি এক বন্ধুর জামিন হয়ে 1000 টাকা কর্য করেন। বন্ধু ব্যবসা ফেল করে সুদে আসলে প্রায় 1004 টাকা এর মাথায় তুলে দিয়ে বিষ খেয়ে মরেছেন। সে টাকা এই ভাঙা বাড়ির ইট কাঠ বেচে শোধ হতে পারবে কি না, উকিল সেই সংবাদটা অতি অবশ্য জানতে চেয়েছেন বলিয়া তিনি আবার ঠিক তেমনি করিয়া হাসিয়া উঠিলেন। সতীশ মুখ নামাইয়া বাড়ির মাটির দিকে চাহিয়া রহিল। সে চোখ তুলিয়া দেখিতেও সাহস করিল না, প্রশ্নের জবাব দিতেও ভরসা করিল না। সতীশ উপেন্দ্রকে টেলিগ্রাফ করিয়া যখন ফিরিয়া আসিল, তখন বেলা 10টা। আস্তে আস্তে রান্নাঘরে গিয়া উপস্থিত হইল। কিরণময়ী শাশুড়ির জন্য সাগু তৈরি করিতেছিলেন। মুখ তুলিয়া বলিলেন, বসো ঠাকুরপো। তাহার গলাটা ঈষৎ ভারী। সতীশ লক্ষ্য করিয়া দেখিল, চোখে অশ্রু নাই বটে, কিন্তু পাতা দুটি ভেজা। সে অদূরে মেঝের উপর বসিয়া পড়িল। আজ কিরণময়ী আসন দিবার কথাও তুলিলেন না। সে কোথায় বসিল, কি করিল, বোধ করি তাহা দেখিতে পাইলেন না। তাহার কোনো সামান্য বিষয়েও কিছুমাত্র ত্রুটি এ পর্যন্ত সতীশ দেখে নাই। এতদিনের এত আসা যাওয়া, এত মেশামেশির মধ্যে একটি দিনের তরেও সে বৌঠানের সহজ সরল ব্যবহারে সৌজন্যের এতটুকু অভাব, ঘনিষ্ঠতার বিন্দু প্রমাণ, অনাচার খুঁজিয়া পায় নাই। তাই আহা, এইটুকু মাত্র অবহেলা যেন চোখে আঙুল দিয়া তাহাকে দেখিয়া দিল, কি গুরুভারে বৌঠান সমস্ত মন আচ্ছন্ন হইয়া আছে। বহুক্ষণ উভয়েই চুপ করিয়া রহিল। হঠাৎ একসময় কিরণময়ী যেন আপনাকে তীব্র ব্যঙ্গ করিয়া হাসিয়া উঠিলেন। বোধহয় এতক্ষণ তিনি এই চিন্তাতেই মগ্ন ছিলেন। কহিলেন, আচ্ছা বলো তো ঠাকুরপো, জমের সঙ্গে এইসব দেনা পাওনার ঝঞ্ঝাট মিটে যাবার পরে আমার চাকরি করা উচিত না ভিক্ষে করা উচিত? কথাটা সতীশ বুঝিতে পারিল। কহিল, উপিনদাকে জিজ্ঞেস করো, তিনি জবাব দেবেন। কিরণময়ী কহিলেন, জিজ্ঞেস না করেও বুঝতে পারছি, হয়তো দয়া করে তিনি আমাকে দুটো খেতে দেবেন, কিন্তু এই পরের উপর নির্ভর করে থাকাই তো ভিক্ষে করা ঠাকুরপো। সতীশ হঠাৎ বোধ করি প্রতিবাদ করিতে গেল, কিন্তু কথা খুঁজিয়া না পাইয়া চুপ করিয়া চাহিয়া রহিল। কিরণময়ী তাহার মনের ভাবটা বুঝিয়া একটুখানি হাসিয়া কহিলেন, মুখ ফুটে বললেই রূঢ় হয় তা জানি ঠাকুরপো, কিন্তু কথাটা যে সত্যি। ক্ষণকাল থামিয়া থাকিয়া কহিলেন, মনে করো না, তোমার দাদাকে আমি চিনতে পারিনি। আমি তাকে চিনেছি, বুঝেছি। অনাথাকে দিতে তিনি জানেন, কিন্তু শুধু দেওয়াই তো নয়, নেওয়াও তো আছে। দিয়ে কখনো দেখিনি ঠাকুরপো, কিন্তু সারা জীবন পরের মন জুগিয়ে নিতে পারা যে কম কঠিন নয়, সে কথা যে সে হাড়ে হাড়ে টের পেয়েছি। সতীশ তথাপি কোনো উত্তর খুঁজিয়া পাইল না। কিন্তু কিরণময়ীর যেন ঝোঁক চাপিয়া গিয়াছিল, প্রত্যুত্তরের অপেক্ষা করিলেন না। কহিলেন, এই পৃথিবীর সঙ্গে কারবার আমার বেশি দিনের নয়, দেনা পাওনা চুকিয়ে নিতে এখনও ঢের বাকি। এই দীর্ঘ জীবনের হিসেব নিকেশে দোষঘাট ভুলভ্রান্তি হতেও পারে, তখন তিনিই বা কী বলে দেবেন, আর আমিই বা কোন মুখে হাত পাতব? তখন যে আবার গোড়া থেকে নিজের পথে নিজে চলতে হবে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। শুভ সন্ধ্যা।